দেন এই নিয়ে আলোচনা পড়ছিলাম, তাই না? তো প্রথম পর্যায়ে আমরা থার্মাল বুঝতে আমরা কি বুঝি, যেটা ইয়ে করে না, কোল্ড বা হিট যেখান থেকে লিবারেট হয়ে যায়, এটা তো কোল্ড কে হিট কে তো আমরা থার্মাল মিন করি, তাই না? উষ্ণতা বলতে যা বোঝায়, তাই না? একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে গরম, তাই না? আমরা মাঝে মাঝে রেফারেন্স করো। হ্যাঁ স্টুডেন্ট, শুনতে পাচ্ছ না? জি স্যার। একটা হচ্ছে ঠান্ডার কারণে মানে উষ্ণতা বা তাপমাত্রা, কি উষ্ণতা না তাপমাত্রা, তাপমাত্রা একটা হচ্ছে ঠান্ডা জাতীয় তাপমাত্রা, আর একটা হচ্ছে উষ্ণতা বা হিট জাতীয় তাপমাত্রা, তাই না? তাহলে ইনজুরিটাও, থার্মাল ইনজুরিটা দুই ধরনের, একটা হলো ঠান্ডা জনিত আর একটা হচ্ছে উষ্ণতা জনিত, তাই না? আমরা যে ঠান্ডা জনিত যেটা কোল্ড ইনজুরি আর কি, এক্সপোজার টু কোল্ড এনভায়রনমেন্ট, কোল্ড উপরে বডিতে যে ইফেক্ট হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওখানে আমরা কিছু লোকাল ইফেক্ট বলেছিলাম, যেখানে ইয়ে হবে, ব্লিস্টার হবে, তাই না? গ্যাংগ্রিন হবে, ইনফ্লামেশন হবে, হ্যাঁ ওই তো, এবং প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে। আর এছাড়া তিনটা কন্ডিশনের সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, ফ্রস্ট বাইট, তারপরে তোমার ফুট ইমার্শন, না কি বলবো এটা, ফ্রস্ট বাইট, তারপরে ইমার্শন ফুড, আর হচ্ছে ট্যাক্স ফুড, তাই না? ফুড এই বলছিলাম, এটার ইয়ার কারণে, কোল্ড এফেক্টের কারণে, মানে তোমার পোস্টমর্টম অ্যাপিয়ারেন্স গুলা মারা যাওয়ার পর কি কি হয় ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর কতগুলা আরো বিভিন্ন ধরনের ইয়ে হয়, চেঞ্জ হয় বডিতে, বিভিন্ন ধরনের মানে আনইউজুয়াল কিছু সিচুয়েশন তৈরি হয়। এর মধ্যে হচ্ছিল প্যারাডক্সিক্যাল আনড্রেসিং, হ্যাঁ, তারপর হাইডেন ডাই সিনড্রোম, তারপর নিউরোটাল কোল্ড ইনজুরি, ওগুলো আমরা আলোচনা করেছিলাম, তাই না? প্যারাডক্সিক্যাল আনড্রেসিং, হাইড এন্ড ডাই সিনড্রোম, মনে আছে এগুলো, বিষয়গুলা পড়াছিলাম না, খেয়াল আছে? জি স্যার। কোল্ড ইনজুরি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমরা কোল্ড আমরা পড়েছি, আমরা আজকে আলোচনা করবো হিট, কেমন? হিট ইনজুরি নিয়ে আলোচনা করবো, কেমন? দেখো, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? 4-7টার দিকে ইয়ে দেখো, খেয়াল দেখো, হিট নিয়ে আলোচনা করছি। 3 ক্লিনিক্যাল কন্ডিশন, হিটের থেকে 3টে ক্লিনিক্যাল কন্ডিশন ইয়ে হতে পারে, অ্যারেস্ট করতে পারে মেডাজাল ফ্রম এক্সপোজার টু হাই এনভায়রনমেন্ট। হাই এনভায়রনমেন্ট যদি বডি এক্সপোজ হয় কোন ইন্ডিভিজুয়াল এক্সপোজ থেকে 3টা কন্ডিশন এখানে ডেভেলপ করতে পারে, সৃষ্টি হতে পারে, কেমন? কন্ডিশন গুলো কি কি? 1 নাম্বার দেখো, কথা বুঝছো তো? যদি কোনো ব্যক্তি এনভায়রনমেন্টাল হাই টেম্পারেচারে এক্সপোজ হয়, তাহলে 3টা কন্ডিশন ডেভেলপ করতে পারে হিটের কারণে। হিটের কারণে 3টা কন্ডিশন ডেভেলপ করতে পারে। কন্ডিশন গুলো কি কি? একটা হচ্ছে হিট ক্র্যাম্প, কেমন? একটার নাম হচ্ছে হিট ক্র্যাম্প হবে, আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে হিট হাইপার পাইরেক্সিয়া হবে, হিট হাইপার পাইরেক্সিয়া হবে। আর 3 নম্বর দেখো হিট প্রস্টেশন। তাহলে আমরা 3টা কন্ডিশন পাবো, হিটে এক্সপোজার কারণে এনভায়রনমেন্টাল হিট, এটা যে এনভায়রনমেন্টাল হিট, আর একটা হলো যেগুলো অবজেক্টের কন্ট্যাক্টে আসলে একটা হিট, যে ফ্লেমের কন্ট্যাক্টে আসলে একটা হিট, একটা হিটের রডের কন্ট্যাক্টে আসলে একটা হিট, ঠিক না? আমরা এখানে আলোচনা করতেছি যে এনভায়রনমেন্টাল হিট, যেটা আমরা সান ইয়াতে হিটের যেটা আমরা পাই, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে এনভায়রনমেন্টাল হিট, ওইখানে এক্সপ্লোর করে যখন যখন টেম্পারেচার খুব বেশি হবে তখন 3টা কন্ডিশন ডেভেলপ করবে। একটা কি কি স্টুডেন্ট বলো আমার সাথে, কন্ডিশন গুলো কি কি? হিট ক্র্যাম্প, হিট হাইপার পাইরেক্সিয়া আর হিট প্রস্ট্রেশন।
প্রস্থান, ভেরি গুড। তাহলে এই তিনটা কন্ডিশন ডেভেলপ করতে পারে, কেমন? সবগুলো যে ডেভেলপ করবে একজনের মধ্যে তা না, তিনটা কন্ডিশন আইদার ওয়ান ডেভেলপ করতে পারে বা এই ধরনের একটা ডেভেলপ করতে পারে, কেমন? এবার দেখো আমরা হিট ক্র্যাম্পটা দেখি, কেমন? হিট ক্র্যাম্পকে মাইনাস ক্র্যাম্পও বলা হয় বা স্টোকার্স ক্র্যাম্পও বলা হয় বা ফারম্যান ক্র্যাম্পও বলা হয়। ক্র্যাম্প তো বুঝো না, ক্র্যাম্প তো কামড়ায় আনা, তাই না? মাসেল গুলো দেখো শরীরে কামড়া, ওটাকে ক্র্যাম্প বলে, তাই না? তাহলে দেখা যায় নাম থেকে বোঝা যাবে হিটের কারণে যে ক্র্যাম্প হবে বডিতে সেটা হচ্ছে হিট ক্র্যাম্প, এবং ব্র্যাকেটে তো মাইনাস ক্র্যাম্প বলা হচ্ছে, মানে ওই ইয়েতে ঘড়ির মধ্যে উত্তপ্ত জায়গায় পড়ার পরে মানে আটকানোর পরে যে হিটেড হয় বডি, এটা 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 তোমার ইয়ে দেখো এই অকুপেশনাল ইয়াটা আসছে, এখানে টার্মটা আসছে মিনা, যারা ঘড়িতে কাজ করে মিনাস ক্র্যাম্প, হ্যাঁ, তাদের উষ্ণতা সৃষ্টি হয়ে যায় মিনাস ক্র্যাম্প বলা হয়। স্টোকার্স ক্র্যাম্প বলা হয়, স্টোকার্স মানে ওই যারা এই কয়লা টয়লা ইয়াতে যেখানে অগ্নি প্রজ্বলিত করে সেখানে কাজ করে, বারে বারে ওইখানে আগুনের কাছে যায়, হ্যাঁ, আগুনের কাছে থাকে, তাদের ক্র্যাম্প হতে পারে, এই জন্য স্টোকার্স ক্র্যাম্প। আর হচ্ছে ফায়ারমেস ক্র্যাম্প, এই আগুনের কাজ যারা করে তাদের তাদের হতে পারে ফায়ারম্যান ক্র্যাম্প। এই জন্য এটাকে হিট ক্র্যাম্পকে মাইনাস ক্র্যাম্প বলে, স্টোকার্স ক্র্যাম্প বলা হয়, ফায়ারম্যান ক্র্যাম্পসও বলা হয়। ওকে, বুঝেছো? জি স্যার। দে আর কজড বাই, কেন হয় তারা, দেখো দে আর কজড বাই রেপিড ডিহাইড্রেশন অফ বডি, হ্যাঁ, সো লস অফ ওয়াটার এন্ড সল্ট ইন দি সোয়েট। তারা কেন হয়? রেপিড ডিহাইড্রেশন অফ দি বডি, সো লস অফ ওয়াটার এন্ড সল্ট ইন দি সোয়েট। তারা ওই ইয়াতে হিটে এক্সপোজারের কারণে সোয়েটিং তো হয়, সোয়েটিং এ কি হয়, শরীর থেকে ওয়াটার বের হয়ে আসে, লস করে, ওয়াটার এবং সল্ট লস করে, তাই না? ওয়াটার সল্ট বেরিয়ে যায় না, কিসের মধ্যে বের, ঘাম দিয়ে বের হয়, তাই না? তাহলে এটা কেন হয়? ঘাম প্রচুর, মানে হিটে এক্সপোজার কারণে, হাই টেম্পারেচার এক্সপোজার কারণে প্রচুর ঘাম হয়, প্রচুর ঘাম হওয়ার কারণে সেখানে অনেক পানি এবং সল্ট বেরিয়ে যায়, যার জন্য শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ডিহাইড্রেশন সৃষ্টি হওয়ার কারণে ক্র্যাম্প সৃষ্টি হয়। ওকে, ক্লিয়ার? বুঝছো? বলতে পারবো একজন জি স্যার। কেন হচ্ছে? হ্যাঁ, বলতো একজনে। স্যার হিট ক্র্যাম্প হলো তো রেপিড ডিহাইড্রেশন অফ বডি থ্রু দ্য লস অফ ওয়াটার এন্ড সল্ট ইন দ্য সুইট। গুড, মানে প্রচুর হাই টেম্পারেচার এক্সপোজার কারণে যে সোয়েটের সাথে প্রচুর পানি এবং লবণ বের হয়ে ডিহাইড্রেশন ডেভেলপ করে বলে হিট ক্র্যাম্পটা তৈরি হয়। হ্যাঁ, it is seen in workers in high temperature when sweating has been profuse. হাই টেম্পারেচার যখন যায় তো, এবং যখন প্রচুর সোয়েটিং হয় তখন এটা দেখা যায়, কেমন? The onset is usually sudden, এটা সাডেন অনসেটটা হয় হঠাৎ করে, কেমন? সাডেন এখানে কম হবে, onset is sudden, severe and also sudden, severe and painful paroxysmal cramps affecting the muscles of arms, legs and abdomen occur. যে এটা অনসেটটা হঠাৎ করে হয়, বেশি হয় এবং ব্যথাযুক্ত হয়। কোন কোন মাসেলগুলো এফেক্ট করে? মাসেলস অফ আর্মস, লেগস এন্ড অ্যাবডোমেন। এখানে হঠাৎ করে প্রচন্ড মানে ব্যথা ইয়া নিয়ে হাত পা এবং অ্যাবডোমেন মাসেলগুলো ক্র্যাম্প হয়, কেমন? হঠাৎ করে। দি ফেস ইজ ফ্লাশড, মুখটা হয় কি
ফ্লাস্ট লালাভ হয়ে যায় না, ফ্লাস্ট পিপলস ডাইলেটেড হয়, পিউপিড হয়, dilated and patient complaints of dizziness, tinnitus, headache and vomiting. Face flushed হয়, pupils dilated হয় এবং patient dizziness মানে মাথা ঘোরা, tinnitus বন্ধন করা, headache and vomiting ফিল করে। ইন্টারভেনাস ইনজেকশন অফ স্যালাইন গিভস রেপিড রিলিফ। এই ক্ষেত্রে ইন্টারভেনাস স্যালাইন যদি দেওয়া হয় তাহলে রেপিড রিলিফ পাওয়া যায়। তাহলে আমরা হিট ক্যাম্প বুঝছি কি জিনিস হিট ক্যাম্প। জি স্যার। তাহলে হাই টেম্পারেচারে এক্সপোজারের কারণে এক্সপোজারে মানে সোয়েটের সাথে অতিরিক্ত লবণ পানি বের হয়ে হিট ক্যাম্পটা সূত্রপাত হয়। কেমন হাই টেম্পারেচারে হয় যখন খুব বেশি সোয়েটিং হয় এবং এখানে কি হয়, ফিচার কি হয়, সাডেন সিভিয়ার প্যারক্সিমাল স্পাজম হয় কোন কোন মাসেল এফেক্টিং দি আর্মস, লেগস এন্ড অ্যাবডোমেন। ফেসটা হয় ফ্লাস্ট হয়, পিপল ডাইলেট তো বোঝো, ডাইলেটেড এন্ড কন্ট্রাক্টেড, একটা প্রশস্ত হয় একটা হলে সংকুচিত হয়, যদি প্রশস্ত হয় সেটা ডাইলেট, আর ইয়ে হলে সংকুচিত হলে সেটা কন্ট্রাক্টেড। এবং পেশেন্ট বলবে যে যার মাথা ঘুরাচ্ছে, কানে ভূ করছে, মাথা ব্যথা করছে এবং সে বমি করবে। কেমন এই ক্ষেত্রে যেহেতু ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশনের ইয়া কি চিকিৎসাকে রিপ্লেসমেন্ট থেরাপি, তাই না? ডিহাইড্রেশন রিহাইড্রেট করতে হয়, তাই না? ইন্টারভেনাস ফ্লুইড যদি রেপিডলি দেওয়া হয় তাহলে রিলিফ করে। ওকে, তাহলে আমরা হিট ক্যাম্প জানলাম। এবার হচ্ছে হিট প্রস্টেশন। হিট প্রস্টেশন দেখো, এটাকে হিট এক্সজোশন বলা হয়, হিট সিনকোপ বলা হয় এবং হিট কলাপস বলা হয়। হিট এক্সজোশন, হিট সিনকোপ or হিট কলাপস। হিট প্রস্টেশন, heat prostration is a condition of collapse without increase in body temperature which follows exposure to excessive heat. Excessive heat এ যখন exposure হয় কেমন তখন কলাপস, পেশেন্টে কলাপসে চলে যায় কিন্তু বডি টেম্পারেচার ইনক্রিজ করে না। এই কন্ডিশনকে বলা হয় হিট প্রস্টেশন। হিট প্রস্টেশন কন্ডিশন অফ কলাপস উইদাউট ইনক্রিজ ইন বডি টেম্পারেচার। পেশেন্ট কলাপসে চলে যাবে কিন্তু বডি টেম্পারেচার সেখানে ইনক্রিজ করবে না, যদি সে হাই টেম্পারেচারে ইয়া হয়, এক্সপোজার হয়। হ্যাঁ, পেশেন্ট কলাপসে চলে যাবে ডিউ টু এক্সপোজার টু হাইট এবং সেখানে বডি টেম্পারেচার বাড়বে না। ইট ইজ প্রিসিপিটেটেড বাই মাসকুলার ওয়ার্ক এন্ড আনসুটেবল ক্লোথিং। যে মাসকুলার ওয়ার্ক এবং আনসুটেবল ক্লোথিং যদি থাকে এটা একটু অ্যাগ্রাভেট করে, বেশ বাড়ে, কেমন প্রিসিপিট করে, মানে এইগুলোতে শুরু হয় মাসকুলার ওয়ার্ক এবং হিটেড এনভায়রনমেন্ট আছে, হাই মানে টেম্পারেচারে এক্সপোজার আছে, সাথে কি আছে মাসকুলার ওয়ার্কও আছে এবং আনসুটেবল ক্লোথিং আছে, সেখানে সেই ক্ষেত্রে এটা ইয়া হবে, প্রিসিপিটেড হবে, শুরু হয়ে যাবে, ইনিশিয়েট হবে তাড়াতাড়ি অথবা একটু বেশি হবে, এরকম এটা কোনো প্রিসিপিটেশন। দেয়ার ইজ এক্সট্রিম এক্সজোশন এন্ড পেরিফেরাল ভাস্কুলার কোলাপস। এখানে এক্সট্রিম এক্সজোশন হবে, খুব অবসাদগ্রস্ততা খুব বেশি হবে এবং পেরিফেরাল ভাস্কুলার কোলাপস হবে। ও ভাস্কুলার সাপ্লাই, ভাস্কুলার অ্যাক্টিভিটিস খুবই হয়ে যাবে, কমে যাবে বা ব্লক হয়ে যাবে। কেমন পেশেন্ট ফিল সাডেনলি উইক, জিডি এন্ড সিক। পেশেন্ট এক্ষেত্রে কি হবে, পেশেন্ট ফিল সাডেনলি উইক, হঠাৎ করে উইক হয়ে যাবে পেশেন্ট, জিডি মাথা ঘুরাবে এবং সিক হবে। হি মে স্ট্যাগার অর ফল, সে মধ্যমের মতো দুলতে পারে অথবা পড়ে যেতে পারে। The face is pale,
the face is pale, the skin cold, and temperature subnormal. ফেসটা কি হয়, ফ্যাকাশে হয়ে যায়, স্কিন কোল্ড হয় এবং টেম্পারেচার সাবনর্মাল হয়। কেমন, the pupils are dilated, এখানে পিপলটা বড় হয়ে যাবে, তাই না, বিস্ফোরিত থাকবে আর কি, পিপলটা ডাইলেট হবে। পালস হবে স্মল, স্মল ভলিউম আর কি, এন্ড থ্রেডি, পালস স্মল ভলিউম হবে, থ্রেডি হবে, এবং রেসপিরেশন হবে সাইং। রেসপিরেশনটা ইয়ার মতো লাগবে, আত্ম বিভৎস আত্ম আছে না, ওইরকম লাগবে আর কি। আর পেশেন্ট ইউজুয়ালি রিকভার্স ইফ প্লেসড এট রেস্ট, রেস্ট নিলে পেশেন্ট ইউজুয়ালি রিকভার করে, বাট ডেথ মে টেক প্লেস ফ্রম হার্ট ফেলিউর। ইয়াতে পেশেন্ট রিকভার করবে এবং রেস্টে, এবং এছাড়া হার্ট ফেলিউর পেশেন্ট মারাও যেতে পারে। তাহলে আমরা হিট পোস্টেশনে কি বলি না, এটা একটা কলাপস কন্ডিশন, এক হাই এক্সপোজারের জন্য হয়। কিন্তু এখানে বডি টেম্পারেচার বাড়ে না, হাই মানে টেম্পারেচার এক্সপোজারের জন্য হয়, এবং এখানে ইয়ে হয় না, তোমার কি কয়, বডি টেম্পারেচার বাড়ে না। কেমন, এটা মাসকুলার ওয়ার্ক এবং আনসুটেবল ক্লোথিং এর কারণে এটা প্রিসিপিটেট হয়। এখানে এক্সট্রা এক্সোশনাল পেরিফেরাল মাসকুলার কলাপস হয়, পেশেন্ট সাডেনলি ফিলস, পেশেন্ট উইক হয়, জিডি হয়, হ্যাঁ, সিক হয়। এছাড়া স্ট্যাগার গেটর করে যায়, ফেস পেল হয়, স্কিন কোল্ড হয়, তারপরে টেম্পারেচার সাবনর্মাল হয়, পিপল ডাইলেটর, পালস স্মল ভলিউম হয়, হ্যাঁ, থ্রেডি হয়, রেসপিরেশন সাইং হয়, হ্যাঁ। আর পেশেন্ট বিশ্রাম নিলে পেশেন্ট সাধারণত রিকভার করে, অথবা পেশেন্ট এই ক্ষেত্রে হার্ট ফেলিউরে মারাও যেতে পারে। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। একটু সংক্ষিপ্ত ভাবে বাংলা বললেও হবে। জি স্যার। বলো স্যার, এটা একটা কন্ডিশন যেটার মধ্যে কলাপস হবে উইথাউট ইনক্রিজিং বডি টেম্পারেচার, বডি টেম্পারেচারটা বাড়বে না কিন্তু কলাপস হবে স্যার। কি কারণে হবে? আর এটা হচ্ছে মাসকুলার ওয়ার্ক অথবা আনসুটেবল ক্লটিং এর কারণে হতে পারে। ডিউ টু এক্সপোজার হিটের কারণে এটা হবে, ঠিক না? জি স্যার। আর তারপরে আর কি কি ফিচার থাকবে স্যার? এখানে স্যার পেশেন্ট স্যার সাডেনলি উইক হবে, জিডি হবে, সিক হতে পারে, আর পেশেন্ট স্ট্রাইকার অথবা ফল, ফেসটা পেল হবে স্যার, স্কিনটা কুল থাকবে এবং টেম্পারেচারটা সাবনর্মাল থাকবে, পিউপিলটা ডাইলেট হবে, পালসটা স্মল, ট্রেডি এন্ড রেসপিরেশন সিং হবে। সাইন, গুড, সিং হবে। আর পেশেন্ট ইউজুয়ালি পেশেন্ট রিকভার করবে, অথবা পেশেন্ট এই হার্ট ফেলিউর মারাও যেতে পারে, তাই না? ওকে স্টুডেন্ট, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাই হিট হাইপারপ্যারেক্সিয়া। হিট হাইপারপ্যারেক্সিয়া আর এটাকে হিট স্ট্রোক বলা হয়। হিট হাইপারপ্যারেক্সিয়া আর হিট স্ট্রোক, এখানে কি হয় দেখো, তোমরা বুঝতেছো স্টুডেন্ট? জি স্যার। বাকিটা জি করে স্যার। দিও, কারণ তোমাদের একবার আমি পড়াই যাচ্ছি এটা হবে না, তোমাদের বারে বারে পড়তে হবে, কেমন? এখন তো তোমাদের সামনে পরীক্ষা দিতে ফার্স্ট প্রুফ দিবে, তাই না? এখন বুঝে দাও, যখন এইগুলো পড়ার সময় হবে তখন বারে বারে পড়তে হবে, কেমন? এখন বুঝে দাও, এটার পর এত স্টেজ দেওয়ার পর যা বুঝে যাও। তোমার তো ফার্স্ট প্রুফ হবে না, ফার্স্ট প্রুফ তোমাদের মূল সাবজেক্ট, তাই তো? আর এটা আমরা ওই যেহেতু করোনার সময় তোমাদের অনেক সময় চলে যাচ্ছে, আমরা এটা শুরু করে দিয়েছি, অথরিটি ডিসিশন নিচ্ছে এটা শুরু করে দাও, কেমন? এখন বুঝে দাও, হ্যাঁ, না যেখানে না বুঝবো এখানে বলবা, কেমন? হিট হাইপারপ্যারেক্সিয়া or heat stroke. A fever above 41.5 degree centigrade is termed hyperpyrexia. যখন
জ্বর হলে কি হয়? জ্বর হলে কি হয়? body বলো না temperature কেউ, increase হয়। টেম্পারেচার ইনক্রিজ করে। জ্বরে তো ফিভার হয় না নাকি? ফিভার হয়? তার ফেভারই তো জ্বর। টেম্পারেচার রিলেশন, ফিভার জ্বর একই কথা, তাহলে টেম্পারেচার কমবে না, এখানে টেম্পারেচার বাড়বে, তাই না? বাড়বে। গুড। একটু মানে ইয়া করলাম আর কি, তোমাদের একটু অ্যাটেন্টিভনেস, অ্যালার্টনেস, হ্যাঁ, একটু ইয়ে করা, fever above 41.5 ডিগ্রি সেন্টিগ্রেড is termed as hyperpyrexia। যখন জ্বর যখন পাইরেক্সিয়া মানে কি? পাইরেক্সিয়া মানে হচ্ছে জ্বর, তাই না? পাইরেক্সিয়া মানে জ্বর, যদি টেম্পারেচার বাড়ে তাহলে এটা হলো পাইরেক্সিয়া। আর হাইপারপাইরেক্সিয়া হচ্ছে এই যখন 41.5 ডিগ্রির উপর হবে সেটা সেটা হাইপারপাইরেক্সিয়া। ওকে, বুঝা গেছে? হাইপার মানে কি বেশি, পাইরেক্সিয়া মানে তো জ্বর, আর হাইপারপাইরেক্সিয়া মানে বেশি জ্বর, তাই না? এখানে আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি, হ্যাঁ, এরকম। তাহলে ওই এইটার উপরে পার্টিকুলার এটা গেলে সেটা থেকে জ্বর শুরু হয় এবং প্যারেক্সিয়া, এবং যখন 41.5 ডিগ্রি অ্যাভাব হয় সেটা হাইপারপ্যারেক্সিয়া। হিট স্ট্রোক ইজ এ কন্ডিশন characterized by rectal temperature greater than 41 degrees centigrade and neurological disturbances such as psychosis, delirium, stupor, coma and convulsion। তাহলে কি বলছে এখানে? হিট স্ট্রোক কাকে বলা হয়? এটা একটা অবস্থা না, হিট স্ট্রোক ইজ এ কন্ডিশন। এটার বৈশিষ্ট্য কি? ইজ ক্যারেক্টারাইজড বাই রেক্টাল টেম্পারেচার। এটা রেক্টাল টেম্পারেচারকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, হ্যাঁ। রেক্টাল টেম্পারেচার 41 ডিগ্রির উপরে হবে, কেমন? 41 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে রেক্টাল টেম্পারেচার থাকবে হিট স্ট্রোকে। সাথে কি থাকবে? এন্ড নিউরোজেন ডিস্টারবেন্স, কিছু স্নায়বিক মানে ইয়া থাকবে, ঝামেলা থাকবে আর কি, নিউরোজেন ডিস্টারবেন্স, তো সমস্যা থাকবে। নিউরোজেন ডিস্টারবেন্স কিছু স্নায়বিক সমস্যা থাকবে। এগুলো কি কি? সাইকোসিস। সাইকোসিস হচ্ছে কি মানে আমাদের নর্মাল যে মেন্টাল কন্ডিশন আছে, সেই মেন্টাল কন্ডিশনটা যখন ডিস্টার্ব হয়, এটি বিভিন্ন পর্যায়ে আছে, হ্যাঁ। ডেলিরিয়াম, ডেলুশন, হ্যালুসিনেশন, হ্যাঁ। এই সাইকোসিসটা হচ্ছে একটা এই অ্যাবনর্মাল মেন্টাল কন্ডিশনের একটা একটা কন্ডিশন, কেমন স্টেজ সাইকোসিস। তাহলে নিউরো ডিসঅর্ডার কি হবে? সাইকোসিস হবে, ডিলিরিয়াম হবে, বক বক করতে থাকবে, স্টুপর, স্টুপর ওই মানে বি করা, ডিলিরিয়াম মানে উল্টাপাল্টা কথা বলা, কমা মানে তো মানে সেন্স হারায় ফেলা, হ্যাঁ, এন্ড কনভালশন, এবং যে খিচুনি, এগুলো দেখা দিবে। তাহলে আমরা স্ট্রোক কাকে বলবো? ইজ ক্যারেক্টার বাই ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই, এটা এমন একটা কন্ডিশন যেখানে রেক্টাল টেম্পারেচার 41 ডিগ্রির উপরে থাকবে এবং কিছু নিউরো ডিস্টারবেন্স থাকবে, যেমন সাইকোসিস, ডিলিরিয়াম, টুপর, কমা, কনভালশন থাকবে। এটাকে আমরা বলবো কি বলবো? হিট স্ট্রোক। মানে এক্সপোর্ট হাই টেম্পারেচার, যখন টেম্পারেচার মানে টেম্পারেচার যখন 41 ডিগ্রির উপরে হবে, সাথে নিউরো ডিস্টারবেন্স যেমন সাইকোসিস, ডিলিরিয়াম, স্টুপর, কমা, কনভালশন থাকবে, সেগুলোকে সেটাকে সেই কন্ডিশনকে আমরা কি বলবো? আমার সাথে একটু বলো না। হিট স্ট্রোক। হ্যাঁ, আমার সাথে একটু বলো, আমার একা একা বলতে কষ্ট হয় বেশি, আর তোমরা যদি সাথে বলো তো আমার একটু ইয়া লাগে, আমার একটু সহজ হয়, কেমন? আমার সাথে একটু রিপিট করো। ওকে, গান পছন্দ করো তোমরা? হুম, জি স্যার। বলো, জি স্যার। কি কি রকমের গান আছে? একক সঙ্গীত, একক দলীয় সঙ্গীত সংগীত। এর মধ্যে কয়েকটা আছে, মানে সমষ্টিগত যেটা বোঝায় বা ইন্ডিভিজুয়াল, একটা হলো একক সঙ্গীত, দ্বৈত সঙ্গীত, আর হচ্ছে স্বরবদ্ধ সঙ্গীত, তাই না? তাহলে ওইখানে মানে যখন ইয়াতে
আমরা একটা লেকচারে আছি আছি তো মাঝে মাঝে তোমরা যখন অংশগ্রহণ নাও তখন স্বাচ্ছন্দ্য বেশি বোধ হয় আর কি, অর্থাৎ মজা মজা তোমাদেরও মানে অ্যাটেনশনটা থাকে ভালো, মাধ্যমে রেসপন্স করবা কেমন। এবার দেখো দি দি টার্ম thermic fever or sunstroke is used when there has been direct exposure to sun. সানস্ট্রোক আমরা করবো যখন সানস্ট্রোকে ডাইরেক্ট এক্সপোজার জন্য যেটা হবে সেটা হলো সানস্ট্রোক বলা হয় বা থার্মিক ফিভারও বলা হয়। কেমন, আমরা কি বলতে পারবো এখন হোয়াট ইজ স্ট্রোক? একজন বলবো আমাকে হোয়াট ইজ স্ট্রোক? Sir, it is a condition when rectal temperature is greater than 41 degrees Celsius গুড, and with neurological disturbance like delirium, stupor, coma, convulsion. গুড, ভেরি গুড, ভেরি গুড। এরপর আমরা দেখি নেক্সট স্টেপ হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরস। প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে কি? ওই যে বললাম কি কি কারণে এটা ট্রাইগার করে মানে সৃষ্টি হয়, কি কি কারণে এটা উৎপত্তি সৃষ্টি হয়, কোন কোন বিষয়গুলো এটাকে উত্তেজিত করে তোলে কন্ডিশনটাকে। কেমন, প্রিডিসপোজিং ফ্যাক্টর দেখো কি কি বিষয়গুলো কাজ করে এখানে ফ্যাক্টরগুলো। হাই টেম্পারেচার একটা একটা ফ্যাক্টর, কেমন, হাই টেম্পারেচার একটা ফ্যাক্টর। ইনক্রিজ হিউমিডিটি, যখন হাই টেম্পারেচার হবে তখন এই যে হিটস্ট্রোকটা সৃষ্টি হওয়ার একটা সিচুয়েশন সৃষ্টি হবে। ইনক্রিজ হিউমিডিটি, যখন আর্দ্রতা বেশি থাকবে তখন হিটস্ট্রোক হওয়ার একটা পসিবিলিটি থাকে। মাইনর ইনফেকশন একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। কেমন, মাসকুলার অ্যাক্টিভিটি, যারা মাসকুলার অ্যাক্টিভিটি করে তাদের একটা চান্স থাকে হাই টেম্পারেচারে। এন্ড ল্যাক অফ acclimatization are the principal factors in the initiation. Acclimatization মানে ওই ঘাম অনেক সময় দেখা যায় ভালো করে শুকায় না, শুকাইতে চায় না। হ্যাঁ, lack of acclimatization are the principal factors of initiation. The initiation এর মেইন ফ্যাক্টর গুলো কাজ করে। তাহলে কি কি বললাম? হাই টেম্পারেচার, increased humidity, minor infection, muscular activity and lack of where there is 100% humidity. A temperature of 32 degrees centigrade in the environment may lead to heat stroke. বলা হচ্ছে যে এই ফ্যাক্টরগুলো পিডিউরিটিতে কাজ করে, হাই টেম্পারেচার, ইনক্রিজ হিউমিডিটি। কেমন, যদি হিউমিডিটি যদি 100% থাকে, বাতাসে আর্দ্রতা, আর্দ্রতা তো বুঝো তাই না? আর্দ্রতা বুঝো না? জি স্যার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের অবস্থানটাকে আর্দ্রতা বলে। এটা পরিমাণের উপর নির্ভর করে আসলে ওই যে এই স্ট্রোকের কন্ডিশনটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি 100% হিউমিডিটি হয় এবং তখন যদি হয় 32 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, ওটা স্ট্রোক করতে পারে। ওকে, আদার ফ্যাক্টরস গুলো কি কি আছে? আদার ফ্যাক্টরস আর ওল্ড এজ। কেমন, ওল্ড এজ, প্রি এক্সিস্টিং ডিজিজ, ওল্ড আদার ফ্যাক্টর, ওল্ড এজ, প্রি এক্সিস্টিং ডিজিজ, আগে থেকে যদি রোগ থাকে, ওল্ড এজ হয়। অ্যালকোহলিজম, যারা অ্যালকোহল পান করে। ইউজ অফ মেজর ট্রাঙ্কুইলাইজার, যারা মেজর ট্রাঙ্কুইলাইজার নেয় প্রায়, হ্যাঁ। ওবেসিটি, স্থূলতা। ল্যাক অফ এয়ার মুভমেন্ট, এয়ার মুভমেন্ট যদি কম থাকে। এন্ড আনসুইটেবল ক্লোথিং, এছাড়াও পার্থক্য মানে মানে তারপর হচ্ছে যে শরীরের অলরেডি রোগ থাকা, তারপরে যারা মধ্যপ, হ্যাঁ, ইনফেকশন, মাইনর ট্রাঙ্কুইলাইজার যারা নেয়, ওবেসিটি, স্থূলতা যাদের থাকছে এবং যেখানে এয়ার মুভমেন্ট কম থাকে এবং আনসুইটেবল যাদের ড্রেসিং থাকে, তাদেরও প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে স্ট্রোক ইনিশিয়েশনে। কেমন, failure of uterus blood flow and sweating,
the factors which control body temperature. Body temperature কিভাবে রেগুলেট হচ্ছে? ফিজিওলজি দেখো, আমরা যখন গরম অনুভূত হয়, ঘাম যখন বেরিয়ে যায়, ঘামটা আবার বাতাস টাইনে নেয়, ঠিক না? টেনে নেয়, টাইনে গেলে শরীরটা টেম্পারেচারটা মেনটেন থাকে, তাহলে তো খুব অস্বস্তি লাগতো, তাই না? তাহলে যত বেশি মানে কিউটেস ব্লাড ফ্লো এবং সোয়েটিং হবে, তত মানে বডি টেম্পারেচারটা ইয়ে থাকবে, রেগুলেট থাকবে। লিড টু ব্রেকডাউন অফ হিট রেগুলেটিং সেন্টার অফ দি হাইপোথ্যালামাস। এর ফলে কি হয়, এই কিউটেস ব্লাড ফ্লো এবং সোয়েটিং এর ফলে অ্যাক্টিভিটি যখন জব প্রফিউজ হয়, তখন কি হয়, হিট রেগুলেটিং হাইপোথ্যালামাস হিট রেগুলেটিং সেন্টার আছে, সেটা ব্রেকডাউন করে। কেমন? যখন ব্লাড ফ্লো এবং সোয়েটিং মানে ইয়ে হয়, ফেলিউর হয়, এই হাইপোথ্যালামাস রেগুলেটিং সেন্টার ইয়ার জন্য, হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার রেগুলেটিং সেন্টার ব্রেকডাউনের জন্য, তখন তোমার কিউটেস ব্লাড ফ্লো এবং ইয়ার যখন কিউটেস ব্লাড ফ্লো এবং সোয়েটিং যখন ফেলিউর করে, তখন এই যে হাইপোথ্যালামাসের হিট রেগুলেটিং সেন্টারটা ফেলিউর করে হিট রেগুলেট করতে। এমন মূল কথা হলো এই, মানে এক্সপোজার তো হাই টেম্পারেচার হিস্ট্রোক হয়, হিস্ট্রোক করার কারণে এই যে কিউটেস ব্লাড ফ্লো এবং সোয়েটিং সেটা ফেলিউর করে, হ্যাঁ, এবং তার ফলে হিট রেগুলেটিং সেন্টারটা ব্রেকডাউন করে হাইপোথ্যালামাস। ওকে, আমরা বলতে টাইপস অফ হিট স্ট্রোক। হিট স্ট্রোকটা কয় ধরনের হয়ে থাকে? হিট স্ট্রোক ইজ অফ টু টাইপ, দুই ধরনের হিট স্ট্রোক আছে। কেমন? একটা হচ্ছে এক্সারশনাল হিট স্ট্রোক, একটা হচ্ছে ওল্ড এজ হিট স্ট্রোক ইন ওল্ড এজ, ওল্ড পারসনস। কেমন? একটা হচ্ছে এক্সারশনাল, আর একটা হলো হিট স্ট্রোক ইন ওল্ড পারসনস। দুইটা টাইপের হিট স্ট্রোক আছে। এক্সারশনাল হিট স্ট্রোক মোস্ট কমনলি অকার ইন অ্যাথলেটস, যারা ওই অ্যাথলেটস কারা? কি বলে, আউটডোর ইয়ে আছে না, আউটডোর গেমস কি কি আছে? আউটডোর একটা আছে গেমস, যেমন ফুটবল, ক্রিকেট, এগুলো, হ্যাঁ। আর একটা হচ্ছে দৌড় ঝাঁপ, হ্যাঁ, তারপরে ওই যে থ্রোয়িং, তাই তো অ্যাথলেটস, তাই না? যার পরিশ্রম খেলে। এক্সারসাইজ হিস্ট্রোক মোস্ট কমনলি অকার ইন অ্যাথলেটসদের হয়, মিলিটারি পার্সোনালদের হয়। মিলিটারি রোদ্রে তাদের অনেক রকমের ইয়ে আছে, তাই না? তাদের পারফর্ম করতে হয়। আর or other persons working hard in hot environment, তাহলে এক্সারশনটা এক্সারশন কারণে হয়। এটা হয় কাদের অ্যাথলেটদের মধ্যে হয়, মিলিটারি পার্সোনালের মধ্যে হয়, অথবা যারা রোদ্রের মধ্যে হট ইয়াতে এনভায়রনমেন্টে হার্ড ওয়ার্ক করে, তাদের মধ্যে দেখা যায় এক্সারশনাল হিস্ট্রোক। কেমন? পারসিস্টিং সোয়েটিং as a result of increased catecholamine production can be seen in about 50% of individual. 50% ইন্ডিভিজুয়াল মধ্যে পারসিস্টিং সোয়েটিং থাকবে ডিউ টু ইনক্রিজ ক্যাটাকোলামিন। এখানে ওই হিটের জন্য ক্যাটাকোলামিন প্রোডাকশন বেড়ে যাবে, 50% কেসে আমরা ইনক্রিজ সোয়েটিং পাবো। ইন ওল্ড পারসন ইউজুয়ালি ওভার 60 ইয়ার্স ডিউরিং হিট ওয়েভস, আর ওল্ড পারসনদের ওই ডিউরিং হিট, যখন টেম্পারেচার উঠানামা হঠাৎ বেড়ে যায়, উপর দিকে উঠে, তখন ওল্ড পারসনদের মধ্যে সাধারণত 60 বা 60 বয়সদের মধ্যে এটা যে হিস্ট্রোকটা হয়ে থাকে। আমরা কত ধরনের, একটা হলো এক্সারশনাল হিস্ট্রোক, আর একটা হলো হিস্ট্রোক ইন ওল্ড পারসনস। এক্সারশনাল হিস্ট্রোক পাবো আমরা অ্যাথলেটে পাবো, মিলিটারি পারসন পাবো, হার্ড ওয়ার্কিং যারা করে হট এনভায়রনমেন্টে তাদের মধ্যে পাবো। কেমন? আর ওল্ড পারসনে অ্যাবাভ দি 60 ইয়ার ডিউরিং হিট ওয়েভ পাবো। ওকে, আমরা যেটা হিস্ট্রোকটা পেলাম দুই ধরনের। তোমাদের কি নেক্সট ক্লাস আছে স্টুডেন্ট?
জি স্যার 11টায়। 10টা তো নাই না? না স্যার। আচ্ছা, তাহলে আমি আর একটু প্রসিড করি না, টাইপস অফ স্ট্রোকে ছিলাম না। এবার ক্লিনিক্যাল ফিচারে দেখো, মানে স্ট্রোকের ক্লিনিক্যাল ফিচার কি? কিভাবে বোঝানো হয়েছে স্ট্রোক? হ্যাঁ, কি কি উপসর্গ থাকবে আর কি। কিন্তু onset is usually sudden with sudden collapse and loss of consciousness. onset হবে sudden হবে, হঠাৎ করে collapse হবে এবং loss of consciousness হবে। ওকে, in some cases probable symptoms of headache, dizziness, nausea, vomiting, weakness, faintness, staggering gait, purposeless movement, mental confusion, muscle cramp, restlessness and excessive thirst occur. তাহলে কনসেপ্ট হবে সাডেন হবে, সডেনলি শুরু হবে, সাডেনলি কলাপস হবে, সে জ্ঞান হারায় ফেলবে। কোন কোন ক্ষেত্রে কি হবে, প্রোড্রোমাল সিমটমস এই সময় হেডেক, ডিজিনেস, মাথা ব্যথা, মাথা ঘুরানো, বমি ভাব, বমি, দুর্বলতা, অজ্ঞান, ফেডনেস, অজ্ঞান হয়ে যাওয়া, মধ্য ইয়া হাঁটা চলাফেরা, মানে কোন প্রয়োজনে হাঁটা হাঁটা, হ্যাঁ, হাঁটা বা লাড়াচাড়া করা, পারপাসলেস মুভমেন্ট, মেন্টাল কনফিউশন থাকবে, মানসিক মানে থাকবে, দ্বিধাগ্রস্ততা থাকবে, মাসেল ক্র্যাম্প থাকবে, রেস্টলেস এবং এক্সট্রিম থার্স্ট থাকবে, অস্থিরতা থাকবে এবং অতিরিক্ত তৃষ্ণা থাকবে। ওকে, the temperature rises to 40 degree to 43 degree সেন্টিগ্রেড অর মোর। টেম্পারেচার অনেক বেশি হবে, আগে বলছি যে একটা টেম্পারেচার 40 ডিগ্রি, তাই একটা টেম্পারেচার অন্য জায়গার টেম্পারেচার আর একটু কম হবে, টেম্পারেচার 40 ডিগ্রি থেকে 43 ডিগ্রি অথবা তার চেয়েও বেড়ে যাবে। কেমন? দি স্কিন ইজ ড্রাই এন্ড ফ্লাস্ট, স্কিন হবে শুষ্ক হবে, ফ্লাস্ট হবে, রক্তাভ হবে আর কি, লালাবে রক্তাভ হবে। ড্রাই ফ্লাস্ট উইথ কমপ্লিট অ্যাবসেন্স অফ সোয়েটিং, স্কিনটা ড্রাই হবে, ফ্লাস্ট হবে আর সোয়েটিং থাকবে না। দি পিপলস আর কন্ট্রাক্টেড, পিপলসটা ছোট হয়ে আসবে। পালস ইজ রেপিড এন্ড ইউজুয়ালি মোর দেন 130 বিট পার মিনিট। লেটার বিকাম রেগুলার, পাঁচটা রেপিড হয় এবং কত হয়, 130 প্রতি মিনিটে 130 বিটের বেশি হয়, কেমন? এবং পর্যায়ে ইরগুলার হয়ে যায়। ব্রেথিং ইজ রেপিড, শ্বাস প্রশ্বাস রেপিড হয়, ইউজুয়ালি অ্যাবাভ 30 ব্রেথ পার মিনিট, মিনিটে 30 বারের চেয়ে বেশি হয়। ইউজুয়ালি কত অ্যাডাল্টের ব্রেথ রেট বলতে পারো? হ্যাঁ, 18, হ্যাঁ। তারপরে the breathing is rapid, usually above 30 breath per minute, deep and osmoal type. ওই ব্রেদিংটা রেপিড হবে, ডিপ হবে, কসমল একদম ব্রেদিং আর কি, কষ্টকর ব্রেদিং হয়। When temperature rise above 40 degrees centigrade, 40 degrees centigrade, vasodilation occur with decrease in blood volume, leading to circulatory collapse and cardiac failure. যখন টেম্পারেচার 42 ডিগ্রির উপরে চলে যায় তখন ভ্যাসোডাইলেশন হয়, ব্লাড ভলিউম কমে যায়, ব্লাড ভলিউম কমলে কি হয়, সার্কুলারি কোলাপস হয় এবং কার্ডিয়াক ফেলিউর হয়। ওকে, যখন ভ্যাসোডাইলেশন হয় সেখানে এক্সেস ব্লাড পুল করে এবং ব্লাডটা স্ট্যাগনেন্ট পার্টিকুলার স্ট্যাগনেন্ট হয়ে যায়, যার জন্য সার্কুলারি কোলাপস সৃষ্টি করে এবং কার্ডিয়াক ফেলিউর ডেভেলপ করে। কেমন? ব্লাড প্রেসার ইজ লো, ব্লাড প্রেসার এই ক্ষেত্রে আমরা লো পাই। Convulsion occur and patient becomes delirious or comatose. Convulsion হয় এবং patient ওই
তার স্বাভাবিক আচরণ করে না, ডিলিরিয়াস বক 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 করে, তার সেন্স ভালো কাজ করে না এবং কমান্ডোস হয়, তখন প্রায় ওই সেন্সেশন অ্যাওয়ারনেস ওইটা হয়ে যায়, সীমিত হয়ে আসে, চলে যায়। কেমন ফ্যাটাল পিরিয়ড ইজ 5 minutes to 3 days। ফ্যাটাল পিরিয়ড মানে তার মৃত্যুর সময়টা বলা হয় 3 মিনিট থেকে 5 মিনিট থেকে 3 দিন পর্যন্ত হতে পারে, এর মধ্যে সে মারা যেতে পারে এই কন্ডিশনে, হিট স্ট্রোকে। ওকে, ক্লিনিক্যাল ফিচারটাকে বলতে পারবো কেউ সংক্ষিপ্ত ভাবে, ছোট করে, অল্প করে, এটা একটু তোমাদের বিশুদ্ধভাবে মানে স্যার হিট স্ট্রোক যেটা বুঝছো অল্প করে কি কি ফিচার আসতে এখানে বলো। Sir, heat stroke usually has sudden collapsible loss of consciousness হবে. In some cases, patienটের headache, dizziness, nausea, vomiting, weakness, faintness, staggering gait থাকবে, mental confusion থাকবে, muscle pain, restlessness হবে। স্কিনটা স্যার ড্রাই থাকবে, হট এবং ফ্লাস্ট হবে এবং অ্যাবসেন্স অফ সুইটিং হবে। পিউপিলটা স্যার কন্ট্রাক্টেড হবে এবং পালসটা স্যার রেপিড হবে স্যার। ব্রিথিংটা স্যার রেপিড হবে স্যার। আজ কত পর্যন্ত হতে পারে? মিনিটে স্যার 130 হতে পারে, বিট। হ্যাঁ স্যার, 30 বিট পার মিনিট। আর ব্রিদিংটা রেপিড হবে, রেপিড কত পর্যন্ত হতে পারে? 30 স্যার, 30 ব্রেথ পার মিনিট। 30 বেশি রেসপিরেশন হতে পারে, 30 বেশি হতে পারে, ডিপ হবে এবং কসমল টাইপ হবে। এবং যখন 40 ডিগ্রি অ্যাভাব হয়ে যাবে তখন ভ্যাসোডাইলেশন হবে, ব্লাড ভলিউম কমবে, পেরিফেরাল ভাস্কুলার কলাপস হবে, সার্কুলার কলাপস হবে এবং কার্ডিয়াক ফেলিউর হবে। আর ব্লাড প্রেশার লো হবে, আর কনভার্সন ডিলিরিয়াম এবং কমা হবে, তাই না? আর ফ্যাটাল পিরিয়ডটা কত মৃত্যু হতে পারে? 5 minutes to 3 days। 5 মিনিট থেকে মৃত্যুর সময়টা 5 মিনিট থেকে 3 দিন পর্যন্ত হতে পারে, এই সময়ের মধ্যে মারা যেতে পারে। কেমন? এবার আসলে আমরা পোস্টমর্টম এপিসোড একটু দেখি, কেমন কি কি মানে মারা যাওয়ার পরে, এটা যে হিস্ট্রোকে মারা গেলে কি কি মানে বডি যদি করা হয়, এক্সপ্লোর করা হয়, ডিসেকশন করা হয়, কি কি পাবো, ফিচার পাবো আমরা, কেমন? থাক, পোস্টমর্টমটা আজকে থাক, হ্যাঁ, জন বেশি হয়ে যাবে। আচ্ছা থাক, আরেকদিন করবো, কেমন, নেক্সট ক্লাসে। ওকে, কি বলো তোমরা থাকতে চাইলে আমি চালাই যাবো। জি স্যার, আজকে পর্যন্ত থাক। হ্যাঁ, এগুলো থাকবে নাকি আরো 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 করবো, কন্টিনিউ করবো? না স্যার, আজকে পর্যন্ত থাক। স্যার এটা পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা ওই পরবর্তী পোস্টমর্টমটা করবো, স্ট্রোকের ফিচারটা দেখবো, কেমন? পোস্টমর্টম ফিচার দেখার পরে আমরা ওই আরেকটা ডেজার্ট সিনড্রোম বলা হয় ওইটা, এবং এরপর আমরা বার্ন শুরু করব, মানে একই সাথে আর কি, এটা প্লাস বার্ন, এটা দুইটাই দেবো, কেমন? তোমার যদি সম্ভব হলে একটু চোখ গুলো আসো আর কি, ভালো বুঝবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে চলিও আর কি সে সময়টাতে, হ্যাঁ। আর লেখাপড়া করে মনোযোগ দেওয়া প্রফের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।